হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে। হাসনাত, সার্জিস, রাফি সহ টপ লেভেলের সমন্বয়ক যারা, তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে। ৭২-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চায় তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারজ সন্তান। হঠাৎ একই খেলা দেখালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার চাপে ডক্টর ইউনূসের পদত্যাগের খবরে কাঁপছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো। হঠাৎ আওয়ামী লীগের দেখা মিলল রাজপথে। আজকে তাদের দোসররা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। তিনি কথাগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন। ইভেন বলছেন তারা কাদের দোসর? জামাতের দোসর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর হাতে সুপর্দ করা হয়েছে এবং সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে যাচ্ছে। কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। এইভাবে এই নব্য গতিয়ে ওঠা কিসের বিপ্লবী? এটা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করব। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। এই ঘটনার সাথে কি করলেন আপনার? 5 বছর হিসাব দেন, খতিয়ান দেন, কি করেছেন? খারাপ কোনোটাই না, খারাপটা বলবো না, তো ভিন্ন। আগের ছিল আমার নিজস্ব জগৎ, সারা জীবন ধরে যা যা করে আসছি সেটার মধ্যেই ছিলাম, নিজস্ব আয়োজন, নিজস্ব চিন্তা। সেনা অভ্যুত্থানের পথে হাঁটতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে প্রতিনিয়ত। এবার জেলের মধ্যেই আওয়ামী নেতাদের হত্যার নির্দেশ মৌলবাদীদের অঙ্গুলি হেলনে চলা ইউনূসের। এর ফলে নাজেহাল বাংলাদেশ সেনাবাহিনী। চেষ্টায় এখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন মাঠে নেমে এসেছে এবং যে করে হোক ডক্টর ইউনূসকে মেরে ফেলে হলেও তাকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখি। সার্জিস, রাফি সহ টপ লেভেলের সমন্বয়ক যারা, তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে, তাদের চরিত্র হারানোর চেষ্টা চলছে, তাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। দর্শক, নেপথ্যে কারা? হাসনাত, সার্জিস, রাফি এরা ভালো না, এরা দুর্নীতিবাজ, এরা অসৎ। অতএব এদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া ঠিক হবে না। এরা বিচ্যুত, এরা যে অবদান রেখেছে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। হাসিনার পতন ঘটিয়েছে তাতে কি? এখন তো তারা চোর। নানান কথাবার্তা ছড়ানো হচ্ছে, বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করে মুহূর্তের মধ্যে ভাইরাল করা হচ্ছে। কিন্তু কিছু পয়েন্ট খেয়াল করতে হবে, কারা ভাইরাল করছে, কারা হাসনাত, সার্জিস, রাফির বিরুদ্ধে প্রোপাগান্ডাকে গ্রহণ করছে, কারা ইন্ধন দিচ্ছে, কারা এর নেপথ্যে থাকতে পারে। দর্শক, সহজেই সব আওয়ামী লীগ এখন পালাতক। হ্যাঁ, আওয়ামী লীগের দোষররা কোথাও কোথাও আছে, তারা অত্যন্ত কোণঠাসা। কিন্তু আমি এখন বিশ্বাস করি আওয়ামী লীগ বারবার বিভিন্ন কু, আনসার বিদ্রোহ, অমুক্তম অনেক কিছু চেষ্টা করেছে, জুডিশিয়াল কু, কিন্তু কোনোটাই সফল হয়নি এবং সরকার ব্যবস্থা নিয়েছে। এখনো অল্প কিছু আওয়ামী দোষর বিভিন্ন জায়গায় যারা আছে, তারা মূলত এখন নিজের চাকরি বাঁচানোর জন্য পাগল। আওয়ামী লীগ গ্রেটার কোনো পারপাস সার্ভ করতে পারবেন এটা কেউই মনে করেন না, বা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা সম্ভব এটা ভারতও মনে করে না। অতএব এই মুহূর্তে ষড়যন্ত্র, নাশকতা এগুলো করলে বিএনপি করবে, এটা স্বাভাবিক। কারণ বিএনপি সরকারের বিরুদ্ধে এখন তারা দ্রুত নির্বাচন চায়, সরকারকে ব্যর্থ প্রমাণ করে ক্ষমতা আসতে চায়, ভোট কারচুপি করতে চায়। এবং আওয়ামী লীগ ছাত্রলীগ তারা তো পলাতক, তারা হাসনাত, সার্জিস, রাফিদের হুমকি দিবে, তাদের চরিত্র হারানোর চেষ্টা করবে, এই সক্ষমতা তাদের এখন আছে বলে আমি মনে করি না। এই সক্ষমতা এখন বিএনপির আছে। অতএব ওদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা বা চরিত্র হারানোর চেষ্টা, এই নেপথ্যে বিএনপি বলে আমি বিশ্বাস করি। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, নানান সময় নানান গুজব আপনারা দেখেছেন, তারই ধারাবাহিকতায় সমন্বয়ক রাফি, বীর চট্টলা সিংহ পুরুষ, দেখতে ছোটখাটো
কালো একটা ছেলে, কিন্তু এর যে সাহস, এর যে তেজদীপ্ত জীবন বাজি রেখে এর যে অবদান হাসিনা পতনের সময়ে জুলাই আগস্ট গণ বিপ্লবে আমি দেখেছি, আমি আলোচনা করেছি। যেহেতু সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক আলোচিত কিংবা আগামী দিনের রাজনীতিতে সম্ভাবনাময়ী, তুমুল সাহসী, বেপরোয়া, রেকলেস, এই বেপরোয়া অন্যায়ের বিরুদ্ধে বেপরোয়া, জালেমদের বিরুদ্ধে বেপরোয়া, তাদের মধ্যে ঢাকার বাইরে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাফি। এই রাফিকে এবার বিতর্কিত করার প্রজেক্ট হাতে নিয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি, এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি পৃষ্ঠপোষক বা এখানে বিএনপি থাকতে পারে বলে আমার ঠিক। ডেইলি বাংলাদেশ নামের একটা পোর্টাল, আপনি যদি এদের লোগো দেখেন বা এদের সম্পর্কে ডিটেলস খোঁজ নেন, এরা কারা, ডেইলি বাংলাদেশ কারা? এই ডেইলি বাংলাদেশ হচ্ছে ডিজিএফআই পত্রিকা, সেনাবাহিনীর একটা উইং, যদিও বর্তমান সেনাবাহিনী না, আর ডিজিএফআই সেনাবাহিনীর কোনো সংস্থা না, এটা প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল, কিন্তু সেনাবাহিনীর লোকজনই এটা চালায়, সেনা অফিসারদের এখানে দায়িত্ব দেওয়া হয়। এই ডিজিএফআই পত্রিকা ডেইলি বাংলাদেশ, এই ডিজিএফআই পত্রিকা তারা রিপোর্ট করেছিল যে এই যে রাফি দুর্নীতি নিয়ে, রাফি নাকি তদবির বাণিজ্য, সমন্বয়কদের তদবির বাণিজ্য, এক রাফির হিসাবে 32 কোটি টাকা, অথচ এটা একেবারেই ভুয়া। এই রাফির হিসেবে যেভাবে 32 কোটি টাকা দেখানো হয়েছে, ওখানে 20,000 টাকার সন্ধান পাওয়া গেছে, বাকিদের সব মিথ্যা। 20,000 টাকাকে 32 কোটি টাকা বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেছেন কারা করেছে? আওয়ামী অফিসাররা? এখনো আমি মনে করি না। আওয়ামী লীগের লাভ কি এই সমন্বয়কদের ডিমোরালাইজ করে? আওয়ামী লীগ তো আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, আওয়ামী লীগ তো এদের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। অতএব এ নেপথ্যে আমি মনে করি বিএনপি, এবং বিএনপি যে নেপথ্যে এই 32 কোটি টাকার প্রপাগান্ডা বা মানহানি করার নেপথ্যে, তার প্রমাণ হচ্ছে ছাত্রদলের লোকজন এটা বিশ্বাস করে। ছাত্রদলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমি দেখেছি, তারা এই নিউজ শেয়ার করেছে এবং বলছে যে এটা সত্য হতে পারে। শুধু রাফি না, ওদের বিরুদ্ধে আছে, ওদের চরিত্র এমনই, এবং ওরা এগুলো প্রচার করতে দেয় না। এমনকি এই পত্রিকা যে ক্ষমা চেয়েছে, সেখানেও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ব্যাখ্যা দিচ্ছে যে সমন্বয় একটা চাপ দিয়ে এই নিউজ প্রত্যাহার করাতে বাধ্য হয়েছে, এরকম কথাবার্তা বলছে। অর্থাৎ এগুলোর নেপথ্যে যে বিএনপি, এটা স্পষ্ট বোঝা যায়। সংবাদের তথ্য ভুল থাকায় দুঃখ প্রকাশ। বহুল প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশে সমন্বয়কদের তদবির বাণিজ্য, এক রাফির হিসাবে 32 কোটি টাকা শিরোনামে প্রকাশিত সংবাদের তথ্যটি মিথ্যা হয়, সংবাদটি বন্ধ করা হয়েছে। শুধু বন্ধ করলে হবে না, রাফির মতো বীর মুক্তিযোদ্ধার যে মানহানি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, ওই সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের নিজস্ব প্রতিবেদকদের হাতে তথ্যে প্রাথমিক সংবাদটি প্রকাশ করলেও পরবর্তীতে এ নিয়ে যাচাই বাছাই করার পর তা মিথ্যা প্রতিমান হলে সম্পাদকীয় নীতি অনুযায়ী সংবাদটি বন্ধ করে দেওয়া হয়। 72-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চা তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। বলেছেন কে? আমাদের পাপিয়া আপার জামাই হারুন দুলাভাই। যেই হারুন দুলাভাই শেখ হাসিনার 5 বছর সংসদ সদস্য ছিলেন। সংসদে বড় বড় কথা, গরম কথা, সুন্দর কথা হারুন ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু আজকে যখন শুনলাম এই হারুন ভাই পাপিয়া আপার সাথে থাকতে থাকতে এমন গরম হয়েছেন, এরম উত্তপ্ত হয়েছেন যে উনি বলে ফেললেন 72-এর সংবিধান যারা চায় না তারা হলো বেজন্মা। 72-এর সংবিধান কার? শেখ মুজিবের। হারুন ভাই কার? জিয়াউর রহমানের। তাহলে জিয়াউর রহমানের হারুন ভাই কি করে শেখ মুজিবের সন্তান হলেন? এখানে হারুন ভাই বেজন্মা হয় কিনা প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। কারণ হারুন ভাই এই কথা বলতে পারে না বেজন্মা যারা 72-এর সংবিধান চায় না। কারণ এই 72-এর সংবিধান চায় না বলছে কে? আমাদের সকলের প্রিয়, সকলের পছন্দের মিডিয়া ব্যক্তিত্ব, যিনি নাকি এই সংগ্রাম আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে বেজন্মা বলা হলো কি হলো না আপনাদের কাছে এটা তুলে ধরবো ওনার একটু বক্তব্য শোনানোর মাঝখানে। আমি এখনই আপনাদেরকে রেকর্ডটা একটু শোনাচ্ছি যাতে করে ওনার মুখ থেকে শুনে নেন, তারপরে আমি আলোচনাটা করছি। বলে যে 72-কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে।
আমি আশা করি যে উনার মুখ থেকে ওই শব্দটা আপনারা শুনতে পেয়েছেন যে 72-এর সংবিধানকে যারা অস্বীকার করে তারা বেজরমা। তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বেজরমা? আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যদি বেজরমা হয়, মেজর ডালিমকে নিয়ে ইলিয়াস ভাই বিশ্ব রেকর্ড করেছেন ইউটিউবের মধ্যে। ইউটিউবের জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত এট এ টাইম 8 লক্ষ মানুষ কোন লাইভে যুক্ত হয় নাই, যেটা রেকর্ড ব্রেক করেছেন। ওনাকে ইউটিউব থেকে স্বাগত জানিয়েছেন, ওনাকে ইউটিউব থেকে স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছেন যে ইউটিউবের রেকর্ড ভঙ্গকারী হয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, যার নিজের চ্যানেলে এ পর্যন্ত 12-13 মিলিয়ন, যেটা 1.5 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি একটি চ্যানেলই হয়েছে। আর সারা মিডিয়া জুড়ে আমরা যেটা প্রচার করেছি, এরই মধ্যে বাংলাদেশের এমন কোন সচেতন নাগরিক নাই, বাংলা ভাষার এমন কোন সচেতন নাগরিক নাই পৃথিবীর বিভিন্ন দেশে। এবং আমি তাও বলছি যে বিভিন্ন দেশের ভাষায় সেটা ট্রান্সলেট করে অলরেডি সেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দেখেছে, কারণ সেটার সাথে জড়িত আছে বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, ভারত জড়িত আছে, রাশিয়া জড়িত আছে, কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল কাহিনী, গল্প মেজর ডালিম সেখানে নিয়ে এসেছেন। তাই সেই ইলিয়াস হোসেনকে বেজরমা বলা, হারুন সাহেব বা হারুন ভাই বা হারুন দুলাভাই। দর্শক বন্ধুরা, খেলা শুরু করে দিল পুলিশ। মানে পুলিশ তার আগের রূপে ফিরে আসতেছে একটু একটু করে। আপনারা উপরে স্ক্রিনে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এতদিন যাবত মানে আপনার দুমড়ে মুচড়ে গেছিল একদম। মানে সোজা কথা যদি বলেন তাহলে সমন্বয়কারীরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা মানে এদেরকে মানে পুলিশ বলতে যে একটা প্রশাসন কিংবা একটা আইনি ব্যবস্থা আছে, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু প্রায় আপনার 3 থেকে 4 মাস অলমোস্ট মানে ভুলেই গেছিলাম। মানে পুলিশ বলতে কোনো শব্দ আছে কিনা বা পুলিশ যে বা তার প্রতি একটা ভয় আছে কিনা সেটা আমরা কি টোটালি ভুলেই গেছিলাম। কিন্তু আস্তে আস্তে এই পুলিশের প্রত্যেকটা বিষয় কি পুনরায় ফিরে আসতেছে। আশা দরকার আছে। এখন শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখাতে চাই, তারপরে বাকি কথা বলতে চাই। এই পড়াটাকে দেখেন, আমি ভাই ছোট্ট করে কিছু কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার প্রথমত বাংলাদেশে বর্তমান যাই কিছু মানে ঘটুক না কেন সবকিছুই কি ঘটাচ্ছে আওয়ামী লীগ। মানে এই শব্দটা কিন্তু আমরা এখন পর্যন্ত উচ্চারণ করতেছি, এখন পর্যন্ত ইনস্ট্যান্ট, এখন পর্যন্ত। কিভাবে? আপনার শুরুতে কিন্তু আপনাদের পুলিশের একটা ফুটেজ দেখাইছি, কেমন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে। মানে আগের রূপে বলতে কি, মানে পুলিশকে আপনার রাষ্ট্র যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বেতে তিনি ফিরে আসছে। তো এটাতে এখন বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে আপনার সহ সমন্বয়ক বা আপনার উপরের লেভেলের সমন্বয়ক কিংবা কেন্দ্রীয় সমন্বয়ক যে বাজার আছে, সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে সব প্রত্যেককে তাদের একই বক্তব্য যে আওয়ামী লীগের দূষর এরা, আওয়ামী লীগের শেখ হাসিনার বা স্বৈরাচারের দূষর এরা আওয়ামী লীগের হয়ে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমার কথা হচ্ছে ভাই, আওয়ামী লীগের তো অস্তিত্ব নেই বাংলাদেশে, কারণ আপনারা প্রতিটি সেক্টরে আপনারা বসে আছেন, প্রত্যেকটা সেক্টরে, তাই না? আপনারা পুলিশ প্রশাসনকে তাদের ক্ষমতায় আসতে দিচ্ছেন না। মানে আপনারা সমস্ত কিছু ট্যাগেল নিচ্ছেন আপনারা। মানে আপনার ডিআইজির সাথে মিটিং করতে যাচ্ছেন, ওসির সাথে আপনারা মিটিং করতে যাচ্ছেন, কোন থানায় কোন ওসি থাকবে কিংবা কোন জেলায় কোন ডিআইজি থাকবে কি থাকবে না, মানে একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি সম্পূর্ণ ডিসিশন কিংবা ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আপনাদের হাতে কিংবা আপনারা নিয়ন্ত্রণ চালাচ্ছেন। তাহলে আজকে যে ঘটনাটি ঘটলো কিংবা পুলিশ যে আপনাদেরকে এইভাবে করলো, শায়েস্তা করলো, এটার জন্য কোন অ্যাঙ্গেলে আওয়ামী লীগ দায়ী কিংবা শেখ হাসিনা দায়ী কিংবা এটা শেখ হাসিনা ঘটাইছে বলেন তো? তাহলে আপনার স্পষ্টভাবে বলে দিলেই তো হয় যে আমরা ভাই শেখ হাসিনাকে দেখে ভয় পাই, কারণ আমরা বাটপারি করে কুঠার নামে জালিয়াতি করে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার যেভাবে পতন ঘটাইছি,
এটার জন্য আমরা ভয় পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি যে পুনরায় নাকি আবার আওয়ামী লীগ ফিরে আসে। এটার জন্য কি আমরা অনেক ভয় পাচ্ছি যে আওয়ামী লীগ যদি ফিরে আসে ভাই, তাহলে আমাদের তো খবর আছে ভাই, আমাদের তো আছে আমাদের 14 গোষ্ঠীর খবর আনাই ফেলবে। কারণ আমরা তো কোঠার নামে আপনার মেধাকে বিক্রি করে আমরা তো সরকার হয়ে গেছি রে ভাই। হ্যাঁ, আমাদের তো টার্গেট ছিল শেখ হাসিনার পতন ঘটানো এবং সেই চেয়ারটা দখল করা এবং বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করা এবং 1971 সালের যে স্বাধীনতা সেটাকে মুছে ফেলা, বাংলাদেশটাকে পুনরায় আপনার পূর্ব পাকিস্তান করা এবং পাকিস্তানের মোতাবেক দেশটা পরিচালনা করা। বললে দিলেই তো হয়, বলে দিলেই তো হয়। এত কিসের বলেন, এতই কিসের? আপনাদের প্রতিটা সেক্টরে আপনারা ঘটনা ঘটাবেন। আরে যে পুলার বক্তব্য নাকি শুনলেন, এটাও কি আওয়ামী লীগ ঘটাইছে? হ্যাঁ, এটাও কি আওয়ামী লীগ ঘটাইছে? সেনাবাহিনী কি বর্তমানে আওয়ামী লীগের নির্দেশে চলতেছে? তাহলে তো শেখ হাসিনার পতন হতোই না। তাহলে তো শেখ হাসিনা যখন খুশি তখনই তো বাংলাদেশে দিন চলে আসতে পারে। তিনি ভারতে কেন থাকবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। যদি আপনারা বলতেছেন যে এখন পর্যন্ত নাও ইনস্ট্যান্ট এখন পর্যন্ত কি পুলিশ কিংবা আদার্স আর অন্যান্য বাহিনী দ্বারা আওয়ামী লীগের কথা চলতেছে, তাহলে আওয়ামী লীগটা তো ভাই রাস্তাঘাটে ওপেন থাকার কথা। কারণ তাদের পাশে তো পুলিশ প্রশাসন আইনত সহায়তা আছে। তারা কেন হাইড হয়ে থাকবে? কেন হাইড হয়ে থাকবে? আপনারা নিজেরা কি জানেন? মানে তলা দিয়ে গাছ কাটেন আর উপর দিয়ে পানি দেন। মানে আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি ঘটাবেন, সেখানে যদি পুলিশ প্রশাসন কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়, সেখানে আপনারা একটা কথাই ব্যবহার করেন। মানে আপনাদের একটাই অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে আপনার যে আওয়ামী লীগের দূষরেরা, আওয়ামী লীগের দূষরেরা, আওয়ামী লীগের নির্দেশে তারা এখন পর্যন্ত চলমান, মানে দেশে অরাজকতা চালাচ্ছে। এই হচ্ছে আপনাদের একটাই অ্যান্টিবায়োটিক, মানে এটাই আপনার হাতিয়ার হিসাবে কাজ করতেছেন। যেখানে আপনাদের মনে করেন কি বলে সাধারণ জনগণ কিংবা পুলিশ প্রশাসন কোনো আইনত বাধা আসতেছে, সেখানে আপনারা এই কথাটা মনে করেন ব্যবহার করতেছেন। দেখেন একটা কথা বলি, যদি ভয় পান ডিরেক্ট বলে দেন যে আমাদের ভয় লাগতেছে ভাই, কারণ আমরা তো বেইমানি করে আসছি, আমরা তো আবু সাইদকে হত্যা করে আমরা তো শেখ হাসিনার চেয়ারে বসছি, তার নাম দিছি আওয়ামী লীগের ছাত্রলীগের। দলীয় ভাইদের প্রতি, দলের বিভিন্ন স্তরের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি, সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো যারা করা দরকার তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের কাজগুলো করতেছে, কূটনীতিক কাজ যাদের করা দরকার তারা ওই কাজগুলো করতেছে। আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি, আমরা যারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকের আছি, আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনার সংবর্ধনা কমিটি গঠন করা। আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে গ্রাম কমিটি, গ্রাম শেখ হাসিনা সংবর্ধনা কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, নগর কমিটি, ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এইভাবে কমিটি গঠন গুলো করে আমাদের এই সংবর্ধনাতে যেন তাকে রিসিপশন যেদিন করা হবে সেদিন যেন আমাদের 1 কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে। অবশ্যই আমাদের সেই কাজটি করতে হবে। আমি সকলকে বলবো যে যারা নেতৃত্ব আছেন দলের তাদেরকে বলবো যে আপনারা এখন থেকে আজকে থেকে এই কাজটি শুরু করুন, শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করা শুরু করুন। শেখ হাসিনাকে বাংলাদেশে 1 কোটি লোকের মাধ্যমে 1 কোটি লোকের সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। এই কাজটি এখনই করতে হবে। অনেক এই কাজগুলো করার, এই কাজটি করার অনেক ফজিলত আছে। কারণ ফজিলত আছে আমি বলি যে নাম্বার 1 হচ্ছে যে এই কাজটি যদি এখন করেন, দলের এই ক্রান্তিকালে এখন যদি এই কাজটি করেন, যেটি হবে নাম্বার 1 হচ্ছে আপনি প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার সৈনিক বের করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দল যখন ক্ষমতা থাকে তখন তো অনেক হাইব্রিড থাকে, যেমন অনেক অভিযোগ উঠছে যে
বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের দলে ঢুকে পড়েছে। So, এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু সৈনিক আপনি বের করতে পারবেন, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে এখন যদি এই কাজটি করতে পারেন, এখন মানুষ জিমে আছে, মানুষ অনলাইন ফেসবুকে আছে, এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে দল গতিশীল হবে এবং দল চাঙ্গা হবে। আপনারা যারা করবেন, দলের যারা দায়িত্বে আছেন, তারা অনলাইনে বসে সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে, আপনাদের সাথে তো যোগাযোগ আছে অনলাইনে, সবার সাথে সব নেতা কর্মীদের সাথে যোগাযোগ আছে, আপনারা গ্রাম কমিটি করে ফেলুন, ওয়ার্ড কমিটি করে ফেলুন, প্রত্যেকটি জায়গায় আপনারা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে ফেলুন। শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন। 26শে মার্চের আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এক মাসের ভিতরে, এই এক মাসের ভিতরে আমাদের কমিটি করে একদম রেডি করতে হবে। 26শে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সো এখনই আপনারা এই কাজটি করবেন যে দলকে চাঙ্গা করার জন্য, গতিশীল করার জন্য এবং শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য 1 কোটি লোকের যত সমাবেশ হয় সেইভাবে আপনারা কমিটিগুলো গঠন করতে থাকেন। আর কমিটি এখন অবশ্যই কমিটি গঠন করতে হবে। বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ অনেকে আসে, রাজনীতি করার ফলেও কমিটিতে আসতে পারে নাই, অনেকের ত্যাগ আছে, তিতিক আছে, প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক, এদেরকে দিয়ে এখন কমিটি গঠন করে ফেলতে হবে। টকবগে তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগ ভাইদেরকে বলবো, তোমরা আমাদের ভাই, তোমাদের কোনো সমালোচনা করব না, তোমরা কমিটি করে ফেলো। কারণ বিভিন্ন জায়গায় 15 বছর 20 বছর হয়ে গেছে, কোনো কমিটি হয় নাই, কোনো নতুন কোনো নেতৃত্ব তৈরি হয় নাই। অনেক টকবগে তরুণ আছে শেখ হাসিনার জন্য জীবন দিতে চায়, শেখ হাসিনার জন্য রক্ত দিতে চায়, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, তারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারছে না, তারা তাদের পারফরমেন্স শো করতে পারছে না, তারা যে রক্ত দিবে সেই রক্ত দেওয়ার সুযোগটুকু পাচ্ছে না। তাই তোমাদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, তরুণ টকবগে নেতৃত্ব দিয়ে, ইয়াং ছেলেবেলেদেরকে দিয়ে তোমরা সারা বাংলাদেশের সবগুলো কমিটিগুলো গঠন করে ফেলো। কারণ এগুলো দিয়ে যারা বয়স হয়ে গেছে, বয়সের বারে যারা নতজানু, তাদেরকে দিয়ে এই আন্দোলন হবে না। আমাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছিল? ছাত্ররা, টকবগে ছাত্ররা রক্ত দিয়েছিল। এইরকম আমাদেরকে এরকম টকবগে তরুণদেরকে নিয়ে, অল্প বয়সের তরুণদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অবশ্যই এটা করতে হবে। কেন করতে হবে? আমি 30 সেকেন্ডের একটা উদাহরণ দিয়ে বলছি। আমি এক ছেলেকে বললাম, ছাত্রলীগের এক নেতাকে, দায়িত্বশীল নেতাকে বললাম যে তোমরা আগামীকালকে এই প্রোগ্রামটা করাতে উচিত। তো সে বলতেছে যে ভাই, আমার তো বাচ্চা আছে, কালকে বাচ্চাকে সকালে স্কুলে নিতে হবে, আমি কিভাবে করবো ভাই? সো যেই ছেলে ছাত্রলীগের দায়িত্বে আছে, তার বাচ্চাকে স্কুলে নিতে হবে, তাকে দিয়ে আপনি রক্ত দেওয়াবেন, তাকে দিয়ে আপনি আন্দোলন করাবেন, এটা কি সম্ভব? শুধু একটা উদাহরণ দিলাম, ভেঙ্গে ভেঙ্গে সব জায়গার উদাহরণ দেওয়া দরকার নেই, বুঝে নিবেন। সে তার বাচ্চাকে ভালোবাসে, সে তার বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু শেখ হাসিনার জন্য তো সে জীবন দিবে না। এখন তার ভালোবাসা তার বাচ্চার প্রতি চলে গেছে। সো এই জন্য ফ্রেশ টকবগে তরুণদেরকে, যারা বঙ্গবন্ধুর প্রেমে উজ্জীবিত, শেখ হাসিনাকে যারা ভালোবাসে, রাজপথে ডাক দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে, এরকম তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করতে হবে সম্মিলিতভাবে, সবাইকে নিয়ে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করে আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতেই হবে। এই দেশটাকে মনে রাখবেন, এই দেশটাকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সো তাই আমাদেরকে শেখ হাসিনাকে 1 কোটি লোকের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিতেই হবে। 26 সেই কাজটা করতে হবে, যে 26শে মার্চের আগে আমাদের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। আমি গোপালগঞ্জবাসীর সাথে কথা বলেছি। গোপালগঞ্জে 13 লক্ষ ভোটার আছে। 13 লক্ষ ভোটার থেকে গোপালগঞ্জবাসী আমাকে কথা দিয়েছে, গোপালগঞ্জবাসী যে কোনো প্রয়োজনে গোপালগঞ্জে 10 লক্ষ গোপালগঞ্জবাসী প্রস্তুত আছে। এখন যদি একটা জেলা থেকে 10 লক্ষ মানুষ প্রস্তুত থাকে, তাহলে সব জায়গায় থেকে যদি আমরা অল্প অল্প করে লোক যদি নিতে পারি, যে কমিটি, শেখ হাসিনা সংবর্ধনা কমিটিটা যদি আমরা করতে পারি, তাহলে সব জায়গা থেকে এরকম ভাবে আপনারা কমিটিটা করবেন। আমাদের কত লক্ষ গ্রাম আছে, কত হাজার ওয়ার্ড আছে, এইগুলো আপনারা ভাগ করবেন। ভাগ করে এমন ভাবে একটা কমিটি গঠন করবেন যে 1 কোটি 30 লক্ষ লোকের কমিটি গঠন করবেন, যাতে যদি কোনো
কেউ যদি নাও আসতে পারে, অন্তত পক্ষে 30% বাদ গেলেও যেন 1 কোটি লোকের সমাবেশ যেন উপস্থিতি যেন সেদিন থাকে। সো তাই আমি বলবো যে ভাইদেরকে বলবো যে আপনারা এখনই কমিটিগুলো করুন। যারা তরুণ টকবকে তরুণ, যারা রাজনীতি করতে চায়, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতে চায়, তাদেরকে সে ভালোবাসার সুযোগগুলো দেন। অনেক জায়গায় অসংখ্য নেতাকর্মী কোনো পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নাই, রাজনীতি করার মতো কোনো সুযোগ নাই, তাদেরকে সেই সুযোগটুকু দেন, তাদেরকে রাজনীতি করার মতো সুযোগ দেন। অনলাইনে বসে বসে, জুমে, হোয়াটসঅ্যাপে বসে বসে, জুমে মিটিং করে করে কমিটিগুলো গঠন করে ফেলেন। আমাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে, অবশ্যই বঙ্গবন্ধু কন্যাকে 1 কোটি লোকের সংবর্ধনা দিতে হবে। নয়তো পৃথিবীর কেউ কিন্তু একটি কথা মনে রাখবেন, বিমান দিয়ে এনে কিন্তু কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী এনে দিয়ে যেতে পারবে না। আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে, আমাদেরকে মাঠে অবস্থান নিতে হবে, আমাদেরকে মাঠে শক্তি প্রদর্শন করতে হবে, আমাদেরকে মাঠে রক্ত জড়াতে হবে, আমাদেরকে রাজপথে রক্ত জড়াতে হবে। অন্য কেউ এই কাজটি করবে না। তাই আমি বলবো ছাত্রলীগ, যুবলীগ সহ যারা আছেন, স্বেচ্ছাসেবক লীগ, কিছু শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার মতো করে আজকে থেকেই জুমে সম্মেলন করে বিভিন্ন জায়গায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, উপজেলায়, জেলায়, সব জায়গায় একটা রব তুলেন। শেখ হাসিনা 26 তারিখের আগে ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা সংবর্ধনা প্রস্তুতি কমিটি করতেছি। একটা রব তুলেন, বাংলাদেশের একটা বাইক তৈরি করেন যে প্রধানমন্ত্রী আসছে, রাজপথ কাঁপছে। এবার ডক্টর ইউনূস সরকারকেও কঠিন বার্তা দিল শিক্ষার্থীরা কাউকে ছাড় দিবে না, অন্যায় যেই করুক। ডক্টর ইউনূস অন্যায় করলেও ছাড় দিচ্ছে না, এবং বিএনপিকে তো ছাড় দিচ্ছেই না। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা মাঠে নেমেছে, এরা এখন জনগণের কাছে যাচ্ছে, রাজপথের কর্মসূচি বাস্তবায়ন করছে এবং জনগণের কাছে গিয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধেও কথা বলছে। কোনো ছাড় নেই। ফরিদপুরে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়নি। এর মানে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। হাত বদল হলে সেই বদল হওয়া হাত ভেঙে দিতে হবে। আপনাকে সিন্ডিকেট ভাঙতে হবে। হাত বদল হয়েছে এই কথা বলে আপনার চুপ থাকবেন কেন? হাত বদল হয়েছে এটা তো স্বাভাবিক। অতএব সেই বদল হওয়া হাত আপনি কেন ভাঙতে পারছেন না? এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকারকে বলা হয়েছে, সিন্ডিকেট আগে ছিল আওয়ামী লীগের, তাফসীর করছি আমি, এখন হাত বদল হয়ে সিন্ডিকেট করছে বিএনপি, চাঁদাবাজি করছে বিএনপি। অতএব বিএনপিকে ধরুন, বিএনপির নেতা হোক আর যা হোক, তাকে ধরে তার সিন্ডিকেটের হাত ভেঙে দিন। আঙুল চুষছেন বিএনপি, তাতে কি? বিএনপিকে ভয় পান? থানাগুলো চালায় কেন বিএনপি? বিএনপির কথা কেন থানা চলবে? এটা হতে পারে না। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস সরকারকে। এখানে আরেকটা বিষয় বোঝা যায় যে বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হয় যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা যে নতুন দল করবে, এটা কিংস পার্টি হবে না। দেখেন, এই সরকার মারাত্মক বা একেবারেই পিওর এই সরকারের পতন চায় এরকম জনগণের কোনো শক্তি এই মুহূর্তে থাকবে না, এটা স্বাভাবিক, কারণ এই সরকারকে সবাই বসিয়েছে। তবে কিছু কিছু কর্মকর্মে সমালোচনা করবে, এটা তো স্বাভাবিক। এখন তার এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্দোলন করতে গিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হবে না, যেহেতু এই সরকারকে কেউ ফেলে দিতে চাইবে না, ফেলে দেওয়া উচিত নয়। এই জন্যে দল যারাই করুক আপনার কাছে মনে হবে কিংস পার্টি, কারণ তারা তো এই সরকারের বিরুদ্ধে নয়। কারণ কিংস পার্টি তকমা দূর করার জন্য কি তারা এই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে? আপনি কি বোঝাতে চান? তখন সরকারের যৌক্তিক সমালোচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছে। এই যে চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ করতে পারছে না, বিএনপির লোকজন কিছু করতে পারছে, এই জন্য সমালোচনা করছে। অতএব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যে দল গঠন করতে যাচ্ছে, এটা কোনো কিংস পার্টি নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বলে সিন্ডিকেটের এক হাত বদলে আরেক হাতে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই, সিন্ডিকেট বদলে যদি এক হাত থেকে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হন নাই, বরং এই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। মানে বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে, কথা স্পষ্ট। ফরিদপুরে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, জনসংযোগ কর্মসূচি, সেখানে সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফেসিবাদ ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের জনআকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এই ছাত্র সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের দুর্গখ্যাত ফরিদপুরেও শিক্ষার্থীরা বিশাল সমাবেশ করতে পেরেছে। হাসান আব্দুল্লাহ বলেন, আমরা দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্বে রয়েছেন তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর ফেসিবাদ মুক্ত দেশ করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছেন। তারা যে জায়গায় ব্যর্থ হয়েছেন ঠিক সেই জায়গাটিকে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছিল। এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম, পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদের শক্তভাবে ধরতে হবে। আগামী দিন দেশ চালাবে এই তরুণরা। 8 আগস্ট সরকার গঠন করার পর জানুয়ারি 2025 সালের 6 তারিখে বক্তব্য দিয়েছেন। তখন পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও দেখতে পাইনি। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে বিচারও হয়নি। দেখেন, কিংস পার্টি হলে সরকার এরকম সমালোচনা করে, সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলছে, জনসমাবেশে জনগণের কাছে বোঝাচ্ছে যে এই সরকার এটা পারেনি, এটা পারে নাই, আর আপনি বলছেন কিংস পার্টি। আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর। আমি আওয়ামী লীগেরটা পরে আসছি, জামাতেরটা কেন বলছি দেখেন। 5 আগস্টের সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা বিভিন্নভাবে আপনার বলার চেষ্টা করেছেন, মানে জামাত নিয়ে এখন যখন তাদের একটা বিভাজন চলছে যে কেমনে তোমরা সুই হয়ে ঢুকে গেছো, দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলা, ভেতরে তোমরা শিবির ছিলা, সরকার পতনের পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। নাহিদ সার্জিসরা তো প্রকাশ্যে স্বীকারই করে। সো এই যে গোপন যুদ্ধ বা গোপনে কৌশলে অন্য দলের মধ্যে সুই হয়ে ঢুকা, তারপর ফাল হয়ে বের হওয়া, এই একটা তকমা কিন্তু পাইছে এই 24 অভ্যুত্থানে। এখান থেকে বিএনপি খুব সচেতন হয়ে গেছে। নির্বাচন তার এখন হচ্ছে না, আগামী 1-2 বছর আছে সময়, আরো লম্বাও হইতে পারে। আপনারা দেখেন এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। তো যদি এই সময়টাই থাকে তাহলে বিএনপির মধ্যে হয়তো অনেক যুবদলের কর্মীর বেশে শিবির ঢুকে যেতে পারে, অনেক নেতা বিষয় জামাতের লোক ঢুকে যেতে পারে। কারণ গত 15 বছর জামাতের অনেক নেতারা এরকম আত্মগোপনে ছিলেন। এরা যে জামাত করে চিনতই না মানুষ, হঠাৎ করে সামনে আরে অমুক তুই, ভাই আমি জামাত কবে থেকে ছিলাম অন্তরে, এটা প্রকাশ করে নেই, পরিস্থিতি খারাপ ছিল। সো এখনো আসলে যে কোনটা জামাত কোনটা শিবির এটা অনেক জায়গায় বোঝার সুযোগ নাই। বিএনপি এটাই বলছিল যে ভাই তোমরা সবাই কমিটি টমিটি দিয়ে সামনে আসো, তাইলে আমরা আগে চিন্না লই তোমরা কে। এখন বিএনপি কি সিদ্ধান্ত নিছে আসেন। আওয়ামী লীগেরটা সেটা বলতেছি পার্ট 2-তে। নতুন কাউকে কোনোভাবেই দলে জায়গা দেবে না বিএনপি। কেন বিএনপির হঠাৎ করে মনে হইলো এখন তো দল ভারী করার সময়, ভোটার বৃদ্ধি করার সময়, জায়গায় জায়গায় কর্মী সংগ্রহের সময়, তাই না, একটা পজিটিভ অবস্থান। কিন্তু ভয়টা হচ্ছে ওই যে অনুপ্রবেশকারী, যে অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগকে ডুবাইছে। আওয়ামী লীগ বোঝে নাই, মনে করছে আমাদের কি আর 2041 আগে পতন হবে। জনগণও ভাইবানি ছিল মালাকুল মউত যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব। এটা এক ধরনের সেন্স, সবাই আল্লাহর কাছে বিচার দিয়ে দিছিল, তাই না। এই জায়গাটা থেকে এটা মনে হয়েছে। তো এখন এই যে অনুপ্রবেশকারীরা যারা আছে তারা ঢুইকা টেকনিক্যালি গোপনে নীরবে নিভৃতে সরকারের পতনের জন্য ম্যাটিকুলাসলি প্ল্যান করছে, সফল হয়েছে। এখন 2 বছরে বিএনপির আবার 12টা বাজবে না তো। কেউ কেউ বলছেন ছাত্রলীগের সময় যত হেলমেট বাহিনী ছিল এদের মধ্যে কয়জন অরিজিনাল ছিল, নাকি এটা কোনো অনুপ্রবেশকারীরা ঘটাইছে। ছাত্রলীগ এবার সুযোগ পাইছে, ইয়েস দেখো আমরা আমাদের মধ্যে এরা হেলমেট বাহিনী হাতুড়া বাহিনী এরা এসে এগুলা কইরা আমাদেরকে বদনাম করছে, অরিজিনাল ছাত্রলীগ তো খুঁজে পাওয়া যায় নাই। তো তুমি কি করছো সাদ্দাম? আমি খালি ইন্টারভিউ দিছি, বিভিন্ন জায়গায় বক্তব্য দিছি, কমিটি বানাইছি, টাকা পয়সা যে যা দিছে নিছি। হ্যাঁ, ব্যবসা তো আসে, পাশ করার পরে বিসিএস দেওয়ার দরকার নাই, ক্ষমতায় ছিলাম। এখন আবার ছাত্রদল সভাপতির ওই দিন দীপ্তি চৌধুরী কি জানি প্রশ্ন করছে, এগুলা চলে রাজনীতিতে, এগুলো চলে। যাই হোক, এখন বিএনপির যে সিদ্ধান্ত, অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোন দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শব্দটা খেয়াল করছেন, অরাজনৈতিক ব্যক্তি অন্য কোন দলের। এখন জামাতের তারা তো দম যাওয়ার আগে বিএনপিতে যোগ দিবে না সরাসরি,
এখন কারা দিবে? আওয়ামী লীগ। এখানে বলছে আওয়ামী লীগের আলোচনাটা পরে করি। বাংলাদেশের অনেক জায়গায় দল বদল শুরু হয়েছে। ওই যে একজন আওয়ামী লীগের নেতা দেখছিলাম, তিনি মুজিবকুট পোড়ায়া টোড়ায়া তিনি প্রমাণ করতে চাইছেন তিনি মুজিবরে কতটা ঘৃণা করেন। কেন দরকার হলো এই ঘৃণার দৃশ্য? কারণ এখন আওয়ামী লীগের 2-4-10 বছর ক্ষমতায় আসবে না, এইটা ওনার বিশ্বাস হয়েছে। আসবে না, এটাও স্বাভাবিক। তো চিন্তা করছে আগামী দিন সময়টা আছে, কি করবো, বিএনপি সাজি। তো এরকম অনেক জায়গায় কিন্তু হচ্ছে, আওয়ামী লীগ থেকে তারা পদত্যাগ করতেছেন, দুধ দিয়ে গোসল করতেছেন। এই দৃশ্য আমরা 5ই আগস্ট আগে দেখছি কি বিএনপি নেতাকর্মীদের মধ্যে, যে বিভিন্ন জায়গায় দলে দলে আইসা তারা আওয়ামী লীগে যোগ দিছে। অন্য দল বলতে যেটা বোঝানো হয়েছে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ। এখান থেকে অনেকেই বিএনপির সাথে কানেক্ট হইতে চাবে, এটা খুবই স্বাভাবিক। এলাকা ভিত্তিক ভাবে বিভিন্ন কমিটি টমিটিতে নাম নেওয়ার। আর অরাজনৈতিক ব্যক্তিদেরকে কেন চাচ্ছে না? অরাজনৈতিক ব্যক্তিদেরকে এই কারণে চাচ্ছে না, যে ব্যক্তিটা রাজনীতি করে না তারা আইডেন্টিফাই করা কষ্টকর। কারণ জামাতের নেতাগুলা এই মুহূর্তে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, জনমত তৈরিতে কাজে লাগাচ্ছে। যেমন ধরেন আপনি একটা চা দোকানে বসছেন, রাজনীতির আলোচনা হচ্ছে, তো সেইখানে একজন মানুষ এমনি তার ওনার রাজনীতির ইন্টারেস্ট ওনারা দেখা যায় না, গত 10-15 বছর ধরে উনি আসলে এই এলাকায় হয়তো থাকে। তো আলোচনার মধ্যে না ভাই অনেক হয়েছে, আওয়ামী লীগ বিএনপি জামাতটাই মনে ভালো, এই যে এটা একটা জনমত তৈরি করা। এগুলো কিন্তু নানান জায়গায় নানান ধরনের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী কাজ হয়। তো সেই কারণে বিএনপি বলতেছে যে অরাজনৈতিক ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি নাই এদেরকেও দলে ঢুকাবে না। নর্মালি এরার তো প্রথমে ঢুকানোর কথা না, সন্দেহ কোথায়? ওই যে কে যে কার, আমি কার, সে কার, কে কাহার, কে যে কার বুঝি না, এই জায়গা থেকে বিএনপির মধ্যে ভয় ঢুকছে যে না ভাই আমাদের আপাতত যে কর্মী টর্মী আছে এগুলাই চলবে, নির্বাচনের সময় অরাজনৈতিক ব্যক্তিরা আমাদের ভোট দিলে চলবে। আর আওয়ামী লীগের বিষয় তো বোঝাই যাচ্ছে যেন আওয়ামী লীগ বিএনপির ক্ষতি করতে না পারে। এখন এই দুইটা দলের ডরেই কিন্তু এই কাজটা, যেন নির্বাচনের আগে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। কারণ এইবার যদি ক্ষমতায় যাওয়ার রাস্তাটা থেকে সইরা যায়, দেরি আছে। এটা নাম হচ্ছে রাজনীতি। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।